ডি ডলারাইজেশন, তারপর ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে মুভ, ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল রিসেট, এই সবকটি শব্দের সঙ্গে আপনারা সবাই পরিচিত যারা প্রথম থেকে আমার ভিডিও শোনেন। এছাড়া আমি এটাও বলেছি অনেক ভিডিওতে যে নতুন ওয়ার্ল্ডের যে নতুন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড অর্ডার, সেই নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেমে আসতে গেলে পুরনো যে ওয়ার্ল্ড অর্ডার এতদিন ধরে চলছে সেটাকে পুরোপুরি কোল্যাপস করাতে হবে। সেই সিস্টেমটাকে পুরোপুরি কোল্যাপস না করালে সমগ্র পৃথিবী নতুন ওয়ার্ল্ড অর্ডার স্টার্ট করতে পারবে না। তার একটার পর একটা কাজ তো হয়ে চলেছে। এই সম্প্রতি যে ইরান যুদ্ধ চলছে সেটাও তারই একটা কিন্তু পার্ট। এছাড়া আরও একটি উল্লেখযোগ্য ঘটনা আবারও ঘটেছে সম্প্রতি, যে ইউএই ওপেক প্লাস থেকে বেরিয়ে এসছে। কি এই ওপেক প্লাস? এই ওপেক প্লাস হচ্ছে যারা ডলারে তেল বিক্রি করে তাদের সংগঠন হচ্ছে ওপেক প্লাস। তো আর ডলারে তেল বিক্রি মানেই হচ্ছে এতদিন ধরে এবং বর্তমানে যে ওয়ার্ল্ড অর্ডার চলছে, যে ফিনান্সিয়াল সিস্টেম চলছে, সেটার মূল পার্ট, মেন পার্ট যারা ডলারে তেল বিক্রি করে। সেইখান থেকে যদি আজকে ইউএই এক্সিট করে, এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে ওপেক প্লাসেও তার মানে চেঞ্জ আসতে শুরু করে দিয়েছে। এছাড়া এই পুরনো ওয়ার্ল্ড অর্ডারের আরেকটি উল্লেখযোগ্য পার্ট হচ্ছে ন্যাটো। ন্যাটোতে কারা আছে? ন্যাটো কিন্তু ওয়ার্ল্ড অর্ডার ফিনান্সিয়াল সিস্টেমের একটি প্রোটেক্টর, রক্ষাকর্তা। ন্যাটোতে 32টার মতো কান্ট্রি আছে, এই নর্থ আমেরিকা থেকে কানাডা, ইউএসএ, আর ইউরোপ থেকে ইটালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, আরও অনেক অনেক দেশ। অদ্ভুতভাবে লক্ষ্য করা যায়, সত্যি কথা বলতে গেলে ন্যাটো এখন শুধুমাত্র কাগজে কলমেই তাদের অস্তিত্ব, তারা এক্সিস্ট করছে, কোনো কাজেই তাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায় না। সব থেকে বড় প্রমাণ, এই ইরান যুদ্ধে আমেরিকাকে, ইউএসএ কে হেল্প করতে ন্যাটোর কোনো মেম্বার দেশ কিন্তু এগিয়ে আসেনি। নতুন ওয়ার্ল্ড অর্ডারকে, ফাইন্যান্সিয়াল সিস্টেমকে সাপোর্ট করার জন্য পুরনো অর্গানাইজেশনগুলোর রিফর্ম যেমন ভীষণ জরুরি, ঠিক একইভাবে নতুন নতুন অর্গানাইজেশনগুলোও তৈরি হচ্ছে। যেরকমভাবে আমরা শুনছি ইউএন মানে ইউনাইটেড নেশনের রিফর্মের কথা বলা হয়েছে, ঠিক সেইভাবে এনডিবি, ব্রিক্স, এগুলো নতুন অর্গানাইজেশনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবছর তো ব্রিক্স সামিট হচ্ছে ইন্ডিয়াতে, প্রেসিডেন্সি করছে ইন্ডিয়া, আর আমাদের সবাইকে চোখ রাখতে হবে, কান খোলা রাখতে হবে। যে আমরা সবাই জানি এবছরের ব্রিক্স ভীষণ ইম্পর্টেন্ট ব্রিক্স সামিট, কারণ আমরা শুনতে পারবো, দেখতে পারবো অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ডিসিশন কিন্তু নেওয়া হবে এই ব্রিক্সে। এই মুহূর্তে এসে মনে কোনো কনফিউশন রাখা যে এগুলো আদৌ হবে কি না, এগুলোর আর কোনো জায়গা নেই। এটাই ডেস্টিনি, এটাই ভবিষ্যৎ। বর্তমানে যে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, ডিসরাপশন সময়, প্রধানমন্ত্রী এই সদ্য কি বলেছেন, সকলকে রিকোয়েস্ট করেছেন, আর্জি জানিয়েছেন পুরো সমগ্র দেশবাসীকে। উনি 5-6টি বিষয়ে উনি জোর দিতে বলেছেন। এক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম আবারও চালু করা, সমস্ত কোম্পানিকে এই ডিরেকশন হয়তো চলেও গেছে আশা করছি এতক্ষণে, সবার উচিত স্টার্ট করে দেওয়া, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, বেশি নিজেদের গাড়ি ঘোড়া না ইউজ করা। এছাড়া অনলাইন ক্লাসেস, অনলাইন মিটিং, কনফারেন্স অ্যাটেন্ড করা, বেশি বেশি করে ইন পার্সন না করা, এবং সোনা কিনতে বারণ করা, ফরেন ট্রাভেল বারণ করা, এবং ডেস্টিনেশন ওয়েডিং। তো এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর যে আর্জি জানিয়েছেন, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্রাইসিস কিন্তু আগামী 1 বছর ভালো মতো চলবে। এই সবের দ্বারা প্রধানমন্ত্রী এক্স্যাক্টলি কি বলতে চাইছেন, যে সাপ্লাই চেনের ডিসরাপশন কিন্তু আরো প্রকট হবে, ইরান ওয়ার এক্সটেন্ড হবে, ইরান ওয়ার আরো চলতে থাকবে, এবং এর ফলে সাপ্লাই চেনের প্রবলেম ঘটবে। অয়েলের কনজাম্পশন উনি কমাতে বলছেন। কেন? কারণ যেই দিন থেকে, আমরা সকলেই জানি, এটা আমাকে বলতে হবে না, আপনারা এখন যে কোনো নিউজ, টিভি চ্যানেল, মিডিয়ায় সবখানে সমানে পার্সেন্টেজ, অ্যানালিটিক্স, ডেটা আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছে যে যেই দিন থেকে ইরানের যুদ্ধ শুরু হয়েছিল সেই দিন থেকে সমগ্র বিশ্বে তেলের দাম কিভাবে চড়চড় করে বেড়েছে। কানাডা, ইউএস, কানাডায় 30% মাত্রা ছাড়া, ইউএস, সমগ্র দেশে, একমাত্র ভারত এতদিন ঠেকিয়ে রেখেছে। এবং টিভি নিউজ চ্যানেলে এটাও বলে দিচ্ছে, আমাকে আর আলাদা করে বলতে হবে না, যে এতদিন ধরে ভারত এটাকে আটকে রেখে, দাম না বাড়িয়ে কত টাকা ভারতের লস হয়েছে, তা সত্ত্বেও ভারত সমস্তভাবে চেষ্টা করে গেছে। এবং এটাও বলা হয়েছে মিনিস্ট্রি লেভেল থেকে যে আগামী 4 মাসের ফুয়েল আমাদের কাছে আছে। ফুয়েল হয়তো চলে আসবে, সেটা অয়েল চলে আসবে, সেটা কোনো ব্যাপার না, কারণ ভারতকে দেওয়ার জন্য রাশিয়া রয়েছে, অন্যান্য দেশরা রয়েছে। ভারতকে অয়েল সাপ্লাই দেওয়ার জন্য দেশের অভাব নেই, কিন্তু অয়েলের দাম যে এতদিন ধরে কম থেকেছে, চেষ্টা করে গেছে ভারত, এরপর আর সম্ভব নয় যদি এইভাবে যুদ্ধ কন্টিনিউ হয় আর পুরো বিশ্বের বাজারে যদি অয়েলের দাম এভাবেই বাড়তে থাকে। আচ্ছা, এবারে সোনা কিনতে উনি কেন বারণ করেছেন সেটা আমি একটু বুঝিয়ে দিই। এই যে ডি ডলারাইজেশন করতে, আমি কিন্তু 1-2টি ভিডিওতে স্পষ্টভাবে বুঝিয়েছি যে ডলারের ভ্যালু যা ছিল সেই সমস্ত ডি ডলারাইজেশন করার জন্য
ডলারের সেই পুরো মূল্য কিন্তু সোনাতে ট্রান্সফার হবে, তারপরে গিয়ে ডিডলারাইজেশনের কাজ কমপ্লিট হবে, পুরোটা সোনাতে ট্রান্সফার হবে, পরবর্তীকালে অ্যাসেট কিন্তু সোনার সাথে জুড়বে, লিঙ্ক করা হবে, তারপরে যে সিবিডিসি হবে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, সেই সব কিছুর সাথে গোল্ডের অ্যাসেট লিঙ্ক করা হবে, এগুলো সব কিছু হতে থাকবে। তো ডিডলারাইজেশনের জন্য ভারতের আরবিআই এর যে কোটা হিসাবে যে পরিমাণ সোনা রিজার্ভ করার দরকার ছিল, সোনা দাম বাড়ার আগেই কিন্তু ভারত সে কাজ সেরে ফেলেছে। শুধু তাই নয়, ভারতের মতো অ্যাগ্রেসিভলি ভারতকে দেখা দেখি বাকি অনেক দেশ কিন্তু সোনা সঞ্চয় করেছে। এর ফলে কি হয়েছে, বর্তমানে পুরো পৃথিবীতে সোনার সাপ্লাই এখন টান পড়েছে, সোনার সাপ্লাই অতটা নেই। এই মুহূর্তে ভারতের আরবিআই এর কিন্তু কোনো প্রবলেম নেই, তার কাছে আমি আবারও বলছি, আরবিআই এর কাছে কিন্তু কোটা অনুযায়ী নিজেদের সোনা অ্যাসেট জমা করা হয়ে গেছে, সঞ্চয় করা হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে সোনার দাম যখন পুরো পৃথিবীতে বেড়ে আছে, আরো বাড়তে চলেছে, ক্রাইসিস যত হবে আরো বাড়বে, এই মুহূর্তে যদি আমরা এখন সোনাদানা কেনাকাটা শুরু করি, তাহলে ভারতকে এখন বেশি দামে, আমাদের কেনাকাটার চাহিদা অনুযায়ী ভারতকে বেশি বেশি দামে ডলার দিয়ে দিয়ে বাইরে থেকে সোনা আনাতে হবে, ইম্পোর্ট করতে হবে, আর সেটা করা ঠিক নয় এই ক্রাইসিসের মুহূর্তে। তাই সেই জন্য ভারত সবাইকে বলছে এখন সোনাদানা কিনবেন না। আর আমাদের ঘরে তো, ইন্ডিয়ানদের ঘরে সবারই যথেষ্ট পরিমাণ সোনা আছে। ডেস্টিনেশন ওয়েডিং করতে বারণ করছেন কেন? কারণ আলট্রা রিচ ফ্যামিলিরা ডেস্টিনেশন ওয়েডিং করা মানেই হচ্ছে ইউরোপের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়, ইটালি, স্পেন, এসব জায়গায় ওনারা ডেস্টিনেশন ওয়েডিং করেন। তার মানে কি, নিজেদের যে সম্পত্তিটা, অ্যাসেটটা, সেটা বিদেশে গিয়ে খরচা করছেন। তো এই মুহূর্তে যদি ডেস্টিনেশন ওয়েডিংটা না করেন, নিজেদের পয়সা নিজেদের দেশের ভিতরেই খরচা করেন, তাহলে এই ক্রাইসিসের টাইমে কিন্তু ইয়েটাও স্টেবল থাকবে, ইকোনমিটাও কিন্তু স্টেবল থাকবে। আমাকে যারা সবসময় শুনেছেন তারা এটা জানেনই, আমি বারবার বলেছি যে পুরো ওয়ার্ল্ডের পাওয়ার ব্যালেন্স যেটা, সেটা শিফট হচ্ছে। কিভাবে সেটা, এই যে পাওয়ার ব্যালেন্স শিফট, এটা কিন্তু শুধুমাত্র ইকোনমিক্যাল শিফটিং নয়, ইকোনমিক্স শিফটিং নয়, এই পাওয়ার ব্যালেন্স শিফট হচ্ছে মিলিটারি পাওয়ার ব্যালেন্স, কালচারাল পাওয়ার ব্যালেন্স, এবং সাথে সাথে অবশ্যই টেকনোলজির পাওয়ার ব্যালেন্সের শিফট হচ্ছে। আর কোথা থেকে কোথায় শিফট হচ্ছে? এতকাল ওয়েস্ট আমাদেরকে শোষণ করে, আমাদের থেকে চুরি করে, আমাদের সম্পদ লুট করে, আমাদেরকে ধ্বংস করে, নিজেদেরকে ফুলে ফলে সাজিয়ে রেখেছে। আজকে এই দিনে পুরো যে পাওয়ার ব্যালেন্সের শিফট হচ্ছে, ওয়েস্ট থেকে পুরো পাওয়ার ব্যালেন্স যাচ্ছে ইস্টের দিকে। তো অনেকেই আছেন আমার, যারা নতুন আমাকে শুনছেন বা সব ভিডিও আগে শোনেননি বা জানেন না, আমি আরেকটি ভিডিও করব পুরো রিভাইজ বা রিক্যাপ করার জন্য, যে কি কি হচ্ছে বা কি কি হয়ে চলেছে বা কেন হচ্ছে, কি কারণে। তো যারা জানেন, সবকিছু বারবার শুনেছেন আমাকে, তারা স্কিপ করে যেতে পারেন, না হলে ওই ভিডিওটা, যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা শুনতে পারেন।